সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, দুর্গোৎসব বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসবটা শুধুমাত্রই বাঙালির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই কিন্তু পালন করি বা উদযাপন করি এই দুর্গোৎসব। এই উৎসবের দিনগুলোকে আরো যাতে আলোকপাত করা যায় বা আলোকময় যাতে করা যায়, তার জন্য আমাদেরকে জীবনে অনেক প্রতিদিনের নিয়ত জীবনে আমাদেরকে কিছু না কিছু নিয়ম বা বলতে পারেন কিছু উপাচারও আমাদেরকে অনুসরণ করতে হয়। তা আজকে সেই রকমই কিছু রেকটিফিকেশন আপনাদেরকে বলবো, যার মাধ্যমে আপনারা নিজেদের অনেকগুলো সমস্যা থেকে এখান থেকে কিন্তু রেকটিফাইডলি বেরিয়ে আসতে পারবেন। দেখুন, প্রত্যেকেই আমরা আমাদের এই যে পূজার সময় বলতে পারেন বা এই দুর্গোৎসবের সময় বা এই পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেই সময়গুলিতে আমরা প্রত্যেকেই বা বেশিরভাগ মানুষই কিন্তু প্রত্যেকে যার যেরকমই ঘর বাড়ি রয়েছে সেটাকে সাজানোর জন্য চেষ্টা করে থাকি। তার জন্য আমরা অনেকে আবার নতুন ফার্নিচার কিনি, আবার কেউ কেউ তার গৃহটাকে সুন্দরভাবে রাঙিয়ে তোলেন, ঘরটিকেও হয়তো রাঙিয়ে তোলেন রঙের দ্বারা। আবার দেখা যায় কেউ কেউ অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যায় যে বাড়ির যে দরজা বা জানলা রয়েছে তার পর্দারও নতুনত্বভাবে তাকে সজ্জিত করা হয়। অর্থাৎ নিজের সঙ্গে সঙ্গে নিজের গৃহ এবং ঘরটাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলার একটা প্রচেষ্টা থাকে। কিন্তু বাস্তুভিত্তিক কিছু জিনিস আমাদের অজানা থাকার জন্য বা না জানার জন্য, তার কিছু সঠিক পজিশনিং এর গন্ডগোলের কারণের জন্য আমাদেরকে মাঝে মধ্যেই কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়। এবং সেই প্রবলেম, এই যে আমরা যে জিনিসটিকে ক্রয় করলাম সেই জিনিসটিকে ক্রয় করার সঠিক সময়টাও একটা গুরুত্বপূর্ণ। তা এই কারণে যে আমাদেরকে সঠিক পজিশনিং এ রাখার জন্য বাস্তুভিত্তিক ক্ষেত্রে, তার জন্য আমাদেরকে যে সমস্যা ভোগ করতে হয়। দেখুন, আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান করার মূলত যে বলতে পারেন যে আমার চেম্বার প্র্যাকটিসের থেকে অভিজ্ঞতা থেকে আজকের এই অনুষ্ঠান। তার কারণ সৌভাগ্য দর্পণের পরিবারের অর্থাৎ সৌভাগ্য দর্পণের দর্শক এবং তার যারা ক্লায়েন্ট, তাদের এই ফার্নিচারের কিছু পজিশনিং এর গন্ডগোলের কারণের জন্য বা সঠিক জায়গায় না রাখার কারণের জন্য এই যে নতুন যে আমরা যে উৎসবে মেতে উঠবো সেই সময় থেকে তার যেন রেকটিফিকেশন হয় এবং সেখান থেকে আপনারা যদি উপকৃত হন এবং জীবনে আরো একটা এগিয়ে যাওয়া যায় এবং আমাদের সমস্যাগুলো প্রতিহত হয়। এখন বাস্তু কথার মানে কি? যাহা পে বাস করতা है तू, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই স্থানটিকে সঠিক পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে হবে। সেই যে কোনো জিনিসের, বিশেষ করে আসবাবপত্র, এই যে আমরা যদি কোনো জিনিসের যে পজিশনিং, এই পজিশনিং বাস্তুক্ষেত্রে কিন্তু খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এই আসবাবপত্র বা ফার্নিচার অ্যাকচুয়ালি কিন্তু প্রেজেন্ট করে আমাদের পার্সোনালিটি, আমাদের অ্যাটিটিউড বা বলতে পারেন ব্যক্তিত্বকে। তার কারণ আপনারা আমাদের বাড়িতে যে ফার্নিচারের যে সমাবেশ দেখা যায়, ফার্স্ট অফ অল যে আমাদের যে ফার্নিচারকে যে আমরা ক্রয় করব, সেই ফার্নিচারকে ক্রয় করার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের জিনিসকে প্রাধান্য দেব এবং এই সঠিক জায়গায় না রাখার ফলে এবং সঠিক জিনিসকে ক্রয় না করার ফলে আমরা নানা রকম ভাবেই কিন্তু সমস্যার মধ্যে পড়ি। তাই সেই সমস্যা থেকে যাতে আমরা ওভারকাম করতে পারি, তার জন্যই আজকের এই অনুষ্ঠান। চলুন দেখে নেওয়া যাক আজকের অনুষ্ঠানটাই। দেখুন, বাস্তুতে আগেই বললাম যে আপনি যেখানে বাস করেন সেটাই হচ্ছে বাস্তু, অর্থাৎ সেই স্থানটিকে সঠিকভাবে আপনাকে গড়ে তুলতে হবে এবং যে দ্রব্যগুলি আপনার কাছে রয়েছে সেগুলোকে সঠিক পজিশনিং এ রাখতে হবে। এবার আমাদের কাছে প্রথম প্রশ্ন যে আমরা কি ধরনের বা কি রকম জিনিসের তৈরি বা কোন কাঠের তৈরি, ফার্স্ট অফ অল প্রেফারেন্স আমাদের কাছে কাঠের তৈরি আসবাবপত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং কি ধরনের কাঠের তৈরি ব্যবহার করা যেতে পারে? অবশ্যই সেগুন কাঠ, শাল কাঠ, অর্জুন কাঠ অথবা বলতে পারেন শিশু বা অশোক কাঠ। এইরকম ধরনের কাঠের যদি আমরা আসবাবপত্র ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বাড়িতে তা কিন্তু পজিটিভিটি তৈরি করে এবং আমাদের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচকে নিয়ে আসে এবং আমাদের গৃহের যে নেগেটিভ অ্যাপ্রোচ তা কিন্তু কিছুটা প্রতিহত হয়। আমরা আমাদের প্রথম কলারকে নিয়ে তারপর আমাদের আলোচনায় আসবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টাকা থেকে অভিরূপ দাস বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। অভিরূপ বাবু, আপনার জন্ম তারিখ? 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। হ্যাঁ।
জন্ম সময় সময় হচ্ছে দুপুর 2:40। 2:40 PM। জন্মস্থান জন্মস্থান হচ্ছে জন্মস্থান রানাঘাট। রানাঘাট। অভিরবাবু কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? হ্যাঁ, কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? অনেকদিন ট্রাই করে কিন্তু লাইন পাই না, আজকে পেয়েছি। দেখছেন কতদিন ধরে আর কেমন লাগছে? অনেক ধরে দেখছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার এখানে জন্ম তারিখ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 21/10। হ্যাঁ, 21 কথার 21 মানে হচ্ছে এখানে এই জন্ম সংখ্যাটাকে যদি যোগ করা যায় তাহলে আমরা পাই হচ্ছে 3। 3কে আমরা বলি বৃহস্পতির সংখ্যা, এবং 3 যাদের সংখ্যা হয় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা যথেষ্ট নলেজেবল হয়, যে কোনো কাজের প্রতি একনিষ্ঠ থাকার চেষ্টা করে, যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় এগিয়ে যায় এবং তার নিজের বিচার বিশ্লেষণ অনুযায়ী তার কাজের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এবং সবসময় আপনার ক্ষেত্রে এই জন্মছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে যে লগ্ন পাওয়া গেছে এখানে শতবিশা নক্ষত্রে, এবং লগ্ন পাওয়া গেছে লগ্ন কেতুযুক্ত, লগ্নে কেতু বসে রয়েছে, এবং এখানে লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে। আদ্রা মানে কথার মানে হচ্ছে এক ফোঁটা চোখের জল, অর্থাৎ সারাটা জীবন ধরেই কিছু না কিছু অবস্টাকলস, কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং মিথুন রাশি, অর্থাৎ নিজস্ব একটা ফিজিবল জায়গা থেকে বা সবসময় একটা নির্দিষ্ট জায়গা স্থির থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা। চন্দ্রের দুপাশে এখানে কোনো গ্রহ নেই, অর্থাৎ কেমদ্রুম দোষ দেখতে পাওয়া যাচ্ছে। কেমদ্রুম দোষ থাকার কারণের জন্য জীবনের ফ্লারিশমেন্ট এবং ফাইন্যান্সিয়াল প্রপার ডেভেলপমেন্টের জায়গা ক্ষেত্রে এখানে কিন্তু সমস্যা রয়েছে। তো লগ্নপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এবং এখানে দ্বিতীয়পতি সে কিন্তু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং এখানে ক্ষেত্র বিনিময় ঘটে গিয়েছে। এই যে ক্ষেত্র বিনিময় ঘটে গিয়েছে এর ফলে কিছুটা পরিমাণ পাওয়ার হলো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, কিন্তু নিজের প্ল্যানিং অনুযায়ী এক্সিকিউশনের ক্ষেত্রে একটা সমস্যা। এবং রবি এখানে নিচস্থ অবস্থায় বুধ যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে নবম স্থানে যেহেতু রবি নিচস্থ হয়ে গেল, অর্থাৎ তার যে নিজস্ব ফ্লারিশমেন্ট, সেই ফ্লারিশমেন্টে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই জায়গা থেকে একটা প্রবলেম তৈরি করবে। এবং এখানে কর্মপতি মঙ্গল সে কিন্তু সক্ষেত্রস্থ অবস্থা অবস্থান করছে, এবং নবমপতির সংখ্যা অর্থাৎ ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করেছে, অর্থাৎ কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবল, কিন্তু সব সময় কিন্তু সেই জায়গা থেকে স্যাটিসফ্যাকশনের একটা অভাব কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং নিজের প্ল্যানিং ওরিয়েন্টেড কাজ করার ক্ষেত্রে বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে প্রবলেম কিন্তু এখানে ফেস করতে হয়। একটু শেয়ার করবেন। হ্যালো। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবং আপনার এখানে বর্তমান যে সময়, সেই বর্তমান সময় ফাইন্যান্সিয়াল জায়গাটার সঙ্গে সঙ্গে ব্যক্তি জীবন এবং শারীরিক জায়গাটা একটু প্রবলেমেটিক এরিয়ার মধ্যে দিয়ে চলছে। তার কারণ এখানে চন্দ্রের দেখি, যদি আমরা দেখি চন্দ্রের ঠিক নবম স্থানে অবস্থান, চন্দ্র থেকে ঠিক নবম স্থানে অবস্থান করছে স্যাটার্ন, যে কিন্তু এবার মুভ করবে শনি মীন রাশিতে, এবং স্যাটার্নের উপর দিয়ে প্রবাহিত হবে। এই যে স্যাটার্ন যখন স্যাটার্নের উপর দিয়ে প্রবাহিত হবে মীন রাশিতে 2025 সালে, সেই সময়টা কিছুটা পরিমাণ ইম্প্রোভাইজেশন কিন্তু দেবে বর্তমান সময় থেকে, এবং বর্তমান সময় একটা প্ল্যানিং করে এগোতে চাইছেন, সেই প্ল্যানিং অনুযায়ী নিজের প্রপার যে কেরিয়ারটা সেই অনুযায়ী কিন্তু এগোচ্ছে না। একটু শেয়ার করবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর কি জানতে চান বলুন। এই যে ম্যারেজ সম্বন্ধে জানতে চাই। দেখুন, আর বাকি কিসের সম্বন্ধে জানতে চান? ম্যারেজ, বিয়ের সম্পর্কে। আপনার অভিজিৎ বাবু, আপনার এই জন্মছকটা আপনারই তো? হ্যাঁ, আমার। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, আমি আপনাকে আগেই বলেছি যে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যখনই যেটা প্ল্যান করে এগোন, সেই প্ল্যানের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করে। কথাটা কেন বললাম, তার কারণ আপনি সবসময় যে কোনো জিনিসের উপর আপনার আকাঙ্ক্ষা বড্ড বেশি থাকে, কিন্তু সেই জায়গায় সেখান থেকে মাঝে মাঝে বিপল মনোরতা হয়ে পড়েন। এবং এখানে লগ্নের সপ্তম স্থানে রাহু অবস্থান করছে, এবং এই লগ্নের সপ্তম স্থানে রাহু অবস্থান করার ফলে আপনার ব্যক্তি জীবনে মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু চলে। এবং আগামী সময়ে কিন্তু বৈবাহিক জায়গাটা খুব একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি না, তার কারণ এখানে রাহুর অবস্থান, এবং এখানে রবি বিশ্বস্ত নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং নবাংশ ছকে যদি দেখা যায় সেখানেও কিন্তু রবি খুব একটা পাওয়ারফুল অবস্থায় বেশি নেই, যার ফলে কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটা শুধু সমস্যা ফেস করতে হবে। এবং এখানে দুটো প্রবলেম দেখতে পাওয়া যাবে, বিবাহের ক্ষেত্রে বিবাহে ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং বিবাহে ম্যাচিওর হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটা প্রবলেম, এবং ব্যক্তিগত জীবনে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম বর্তমান সময়েও কিন্তু থাকার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, ঠিকই।
দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রয়েছেন, যে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে অভাব। তার মূল কারণ এখানে রবির যে নিচস্থতা ভাব এবং এখানে পঞ্চম স্থানটা পীড়িত অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে রাহু। এই জায়গাটাকে যদি প্রপারলি যদি রেকটিফাই করতে পারা যায় তাহলে সেখান থেকে কিন্তু রেকটিফিকেশন করে এগিয়ে যাওয়া সম্ভব। তা না হলে পরবর্তী ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু সেইভাবে একটু প্রবলেম কিন্তু ফেস করতে হবে, যা কিন্তু আপনার উপর আমূল পরিবর্তন এনে দিতে পারে এবং আপনার জীবনে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলে কেমন লাগলো? কোনো জায়গা থেকে মনে হলো যে আপনাকে কোনো জায়গায় ভয় দেখানো হয়েছে? না না না, আপনার যে ছকটা যে অ্যানালিসিস করা হলো সেই অ্যানালিসিস শুনে আপনার নিজের কি স্যাটিসফ্যাকশন পাওয়া গেল যে জায়গাটা চাইছিলেন সেই জায়গাটাকে পেলাম? হ্যাঁ হ্যাঁ, যে জায়গাটা প্রবলেম, অ্যাকচুয়ালি যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনার সঙ্গে কি ট্যালি করলো? হ্যাঁ ঠিকই আছে। এরপরে আপনার পদক্ষেপ কি? যে আপনি যে এখানে এইটা শুনলেন, এরপরে আপনি বুঝতে পারলেন যে এখান থেকে এটা একটা প্রবলেম আছে এবং প্রবলেমটা আপনার যে রেকটিফাইড প্রবলেম যেটা হবে সেটা আপনি বুঝতে পারলেন এবং সেটা আইডেন্টিক্যালি আপনাকে বোঝানো হলো এবং তার কারণটা বলা হলো। এর পরবর্তী পদক্ষেপ কি? এই গ্রহগুলোকে প্রতিকার করতে হবে। শুধুই কি প্রতিকার? প্রতিকার করতে হবে সঠিক জায়গায় গিয়ে এবং সঠিক সময়ে সঠিক তিথিকে ব্যবহার করে। শুধুমাত্র প্রতিকার করে ফেললেই হয়ে গেল না। সৌভাগ্য দর্পণ সেটাই বলে, সৌভাগ্য দর্পণ সবসময় যে আপনাদের সঠিক রাস্তায় দেখায় যে সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে সঠিক প্রতিকার করুন। শুধুমাত্র একটা রাহু রয়েছে বলেই তার জন্য একটা গোমেদ করে ফেললাম তাতে সমস্যার সমাধান হয় না। তার জন্য সঠিক সময়টাকে দরকার, কোন সময় রেকটিফিকেশন করতে হবে তার জন্য একটা জন্মছকে সঠিক অ্যানালিসিসের দরকার এবং গ্রহগত অবস্থানের সঠিক পর্যায়ক্রমিক বিশ্লেষণ না হলে আলটিমেটলি কিছুই হবে না। দেখুন, একটা অ্যাস্ট্রোলজি প্রোগ্রামের তার বিশেষত্ব হচ্ছে তার 12টা রাশি আর 27টা যে নক্ষত্র রয়েছে তাকে নিয়ে এবং গ্রহগুলো। সুতরাং সেক্ষেত্রে যোগ বিচার আসবেই, এখানে কিছু করার থাকে না। আশা করি বুঝতে পারা গেল। দেখুন, জ্যোতিষের যখনই আমাদের আলোচনা হবে সেই আলোচনার মধ্যে অবশ্যই এই যে রাশি, নক্ষত্র এবং যোগ আসবেই। সেক্ষেত্রে যোগ দিয়ে আপনাদেরকে তার নিজের পর্যায়ক্রমিকটা বলে উঠতে হবে এবং সৌভাগ্য দর্পণ আপনাদেরকে সেই পথটাকেই সবসময় দেখানোর চেষ্টা করে এবং সেই কারণের জন্য আপনাদের কাছে এই অনুষ্ঠানটি এতটা গ্রহণযোগ্য হয়ে উঠছে। হ্যালো, নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাট থেকে বলছি। আপনার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নাম? অন্বেষা দাস। জন্ম তারিখ? 14 আগস্ট 2012। 14th August 2012। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? সন্ধ্যে 6:52। 6:52 PM। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? নবদ্বীপ। নবদ্বীপ। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমার তো খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। সত্যি বলতে লাইভে কোনোদিন পাই না, ভীষণ ভালো লাগে আপনার প্রোগ্রাম। এই তো চেষ্টা করে আজকে পেয়ে গেলেন। আজকে লাইভটা পেলাম। তা কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো, ভীষণ ভালো। বলে বোঝাতে পারবো না, এত ভালো আপনি প্রেডিকশন করেন, খুব ভালো লাগে। এটা কি শুধু বলার জন্য বলছেন নাকি যেখানেই ফোন করেন যে অনুষ্ঠানেই ফোন করেন সেই অনুষ্ঠানেই একই কথা বলেন? এই জন্য কি যে অনুষ্ঠানেই ফোন করেন সেই অনুষ্ঠানেই একই কথা বলেন? আচ্ছা, এখানে অন্বেষার যা পাওয়া যাচ্ছে, আচ্ছা এবার দেখা যায়, দেখে নেওয়া যাক যে আপনার প্রেডিকশনটা কতটা মেলে। এখানে যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 14/8/2012, অর্থাৎ এখানে 1 আর 4 কে যদি আমরা সামগ্রিক করি তাতে পাওয়া যায় 5, অর্থাৎ 5 এখানে ডিপেন্ড করে মার্কারিকে অর্থাৎ বুধকে। অর্থাৎ এখানে বলা যায় মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড, বুদ্ধিসম্পন্ন এবং যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট ক্যালকুলেশন করে এগোয় এবং যথেষ্ট পর্যায়ক্রমে নিজেকে চিন্তা ভাবনা করে পরবর্তীকালে তার পদক্ষেপ নেয়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে আবার কুম্ভ লগ্ন এবং এখানে রাশি পাওয়া গেল পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ এখানে যে পুনর্বসু নক্ষত্রে যে রাশি পাওয়া গেল এতে বলা যায় যে যথেষ্ট সিম্প্যাথেটিক এবং যথেষ্ট পরিণত চিন্তা ভাবনা করে জীবনে এগোয়, সময়ের কাজ সময়ে করতে পছন্দ করে, বাচ্চাদের সঙ্গে শিশুদের সঙ্গে সময় কাটাতে বিশেষভাবে পছন্দ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিফল মনোরথ বা মানসিক ডিপ্রেশন কিছু কিছু ক্ষেত্রে ওর মধ্যে তৈরি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সব বিষয়ে ও কিন্তু সবকিছু মত কিন্তু আপনাদের মেনে নেবে না। মাঝে দেখুন, একটা চার্টকে যদি সঠিকভাবে দেখা যায় তার সঠিক প্রতিগতি, তার কোন দিকে তার গতিধারা সেটা বোঝা যায়, সেটা আজও প্রমাণিত। এবং আপনার কাছ থেকে আপনি যে এই যে চার্টটা থেকে যে অ্যানালিসিসটা পেলেন সেই অ্যানালিসিসটা পেয়ে আপনার কেমন লাগছে?
সেটা কি সঠিক বলে মনে হচ্ছে? ইতিহাস ইতিহাস আর অঙ্ক এই দুটো সাবজেক্টই যদি কন্টিনিউ করতে থাকে। এবং এইখানে আমি আপনাকে আগেই বলেছি যে ইতিহাস অঙ্ক এই দুটো জায়গাতে অঙ্ক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে এবং এখানে কিন্তু ইতিহাসে ভালো মার্কস আসে, কিন্তু ল্যাঙ্গুয়েজের জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে, তাই তো? দেখুন, একটা জন্মছককে জাস্ট আইডেন্টিক্যালি কয়েক মিনিটে দেখে এটা আইডেন্টিক্যালি বুঝতে পারা যায়, কিন্তু এই যে ল্যাথার্জি, এই ল্যাথার্জির মূল কারণ হচ্ছে এখানে শতবিশা নক্ষত্রে যেহেতু লগ্নটি পড়েছে এবং এখানে লগ্নের চতুর্থ স্থানে কেতু অবস্থান করছে বৃহস্পতি দ্বারা পীড়িত এবং এখানে শনি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটা হচ্ছে ওকে ল্যাথার্জিটা তৈরি করছে এই কারণের জন্য, এবং বর্তমানে শনি লগ্নের ওপর দিয়ে কিন্তু পাস করছে। এই শনি যখন দ্বিতীয় স্থানে অর্থাৎ 2025 সালে এটা মুভ করবে, তাহলে দেখবেন এই ল্যাথার্জির কিছুটা জায়গা নিয়ন্ত্রিত হয়েছে, সম্পূর্ণটা হবে না কিন্তু কিছুটা পরিমাণ নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু যে অনুযায়ী পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু পায় না, তাই তো? যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। প্রতি সপ্তাহের বুধবার দিন যে কোনো মাতৃমন্দিরে সবুজ আবির ওকে হাত দিয়ে দান করান, এটা প্রধান কাজ করুন এবং এর সঙ্গে সঙ্গে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। তার কারণ এখানে একটা কাল সর্প যোগ রয়েছে, এই কাল সর্প দোষ যখন থাকে এবং তার সঙ্গে গুরুচণ্ডাল দোষ, এই জায়গাটা হচ্ছে প্রবলেম। এটাকে একটু খণ্ডনের চেষ্টা করুন, তাহলে কিন্তু ভবিষ্যতে ফ্লারিশমেন্টের জায়গা কিন্তু অনেকটা স্ট্রং। আমি একটু একটা কোশ্চেন ছিল, মানে হচ্ছে ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে? দেখুন, 2012 সালে জন্ম, এখন 2024 সাল, তাহলে 12 বছর বয়স, মানে ক্লাস 8, 7 বা 8 এ পড়ে, 6 এ পড়ে। এরপরে যখন মাধ্যমিক দেবে তারপর আমাদের সাবজেক্ট চয়েসের এরিয়াটা আসবে। এখন আমাদের কাছে ফার্স্ট ওরিয়েন্টেশন মাধ্যমিক অবধি ক্লাস 10 অবধি স্ট্যান্ডার্ডের জায়গাটাকে আগে ঠিক করা, এবং ওর যে ক্যাপাবিলিটি রয়েছে সেই ক্যাপাবিলিটি অনুযায়ী যদি ও এগোয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ও কিন্তু ফ্লারিশমেন্টের জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গা আউটকামটা আসছে না। তার মূল কারণটা এখানে বিশেষ করে যে চতুর্থ স্থানে বৃহস্পতি যেহেতু কেতুযুক্ত হয়ে গিয়েছে এই জায়গাটা, এবং গুরু এখানে যে গুরুচণ্ডালী দোষ এবং তার সঙ্গে কালসর্প দোষ, এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন, এবং রেকটিফাই করলেই সে দেখবেন ওর যে জায়গা ল্যাথার্জি জায়গাটাও কাটবে এবং তার সঙ্গে যতটা পরিশ্রম করবে সেই জায়গা থেকে কিন্তু এগিয়ে যাওয়ার চান্স। এবং এই ছক অবশ্যই বলতে পারা যায় যে সায়েন্স ওরিয়েন্টেড ছক। কথা বলে কেমন লাগলো? আপনার সঙ্গে আপনার কাছে প্রেডিকশনটা কতটা? দেখুন, আমার অকারণ চিৎকার করার কোনো প্রয়োজন হয় না, যেটা সঠিক সেটাকে সঠিকভাবে বলবো, তাতে সেটা গ্রহণযোগ্যই হবে। এবং আপনার প্রেডিকশন নিয়ে কেমন লাগলো? আপনার প্রেডিকশন কেমন লাগলো? তাহলে বিশ্বাসযোগ্যতা সৌভাগ্য দর্পণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়? ঠিক আছে, যে মেথডে বললাম সেই উপাচারটা করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে এখান থেকে অনেক ভালো থাকবে, অন্বেষে অনেক ভালো রেজাল্টও করবে এবং কেরিয়ারে কিন্তু সুপ্রতিষ্ঠিত হওয়ার জায়গা থেকে যাচ্ছে। হ্যাঁ, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে সামনে যে দীপান্বিত অবস্থা আছে এই জায়গাটাকে রেকটিফাই করুন, সেখান থেকে অবশ্যই এখান থেকে ভালো ফল পাবেন। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, আমাদের যে আজকে আলোচনা ছিল সেই আলোচনার যে আমি আজকে আগেই বলেছি যে প্রথম ধরনের ক্ষেত্রে কিরকম ধরনের কিরকম ধরনের কাঠের আমরা ব্যবহার করব। এরপরে আসবো যে আমরা সবসময় লোহার ফার্নিচার এবং বিশেষ করে কাস্ট আয়রনের ফার্নিচারকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার কারণ কাস্ট আয়রনের ফার্নিচার যদি আমরা ব্যবহার করি বা স্টিলের ফার্নিচার যদি আমরা ব্যবহার করি, তার যে লোহা আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা যার আয়রন, যা কিন্তু আমাদের মধ্যে ম্যাগনেটিক পাওয়ার তৈরি করে দেয়, যা আমাদের ক্ষেত্রে শারীরিক জায়গাটা সমস্যা তৈরি করে। সেই কারণের জন্য অবশ্যই বলতে পারা যায় যে আমাদেরকে বর্জন করতে হবে লোহার বা স্টিলের বা কাস্ট আয়রনের যে সমস্ত ফার্নিচার রয়েছে, আমরা ব্যবহার করতে হবে আমাদেরকে অবশ্যই কাঠের তৈরি। এবং ভারী ফার্নিচারকে আপনারা যখন রাখবেন সেটাকে অবশ্যই ওয়েস্ট অথবা সাউথ ওয়েস্টে রাখার চেষ্টা করবেন, বিশেষভাবে চেষ্টা করবেন ওয়েস্ট, কিন্তু তা সত্ত্বেও ওয়েস্টকে কিন্তু মানি অ্যাট্রাক্টিং এরিয়া, সেজন্য ওয়েস্টকে কিন্তু অবশ্যই পরিষ্কারও আমাদেরকে রাখতে হবে। এবং যে কোনো ধরনের হালকা, যেগুলো খুব কম ব্যবহার করা হয়, এরকম ধরনের কোনো ফার্নিচার অবশ্যই ইস্টে রাখতে পারেন অথবা নর্থ ইস্টে রাখতে পারেন, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে অনেক হালকা হতে হবে। তবে ইস্ট আর নর্থ ইস্ট তাকে যেন ফাঁকা রাখাই ভালো, যতটা পরিমাণ ফাঁকা রাখা যায় তাতে আমাদের ফ্লারিশমেন্টের জায়গাটা কিন্তু অবশ্যই ভালো হবে।
আর একটা জিনিস মনে রাখতে হবে যে ফার্নিচারের ক্ষেত্রে, যে সামনেই তো পুজো এগিয়েছে, এত সুন্দর করে ঘর সাজানোর একটা বিষয় থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে মঙ্গলবার, শনিবার এবং অমাবস্যার দিনগুলিতে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে পার্চেসের ক্ষেত্রে, অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রে এই দিনগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যাতে এবং যাদের কাছে এখনো পুরনো ফার্নিচার রয়েছে বা ফার্নিচার কিনেছেন কিছুদিন হলো, তাকে খুব পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তার মধ্যে কোনো দাগ ছোপ না পড়ে, এবং তার জন্য পলিশিং করাটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ যত বেশি পলিশিং হবে আপনার তত ফ্লারিশমেন্টের জায়গাটা বাড়বে। এবং এই নর্থ ওয়েস্ট, সাউথ বা নর্থ ওয়েস্ট যদি না থাকে, এই অংশটা যদি নর্থে চলে যায়, আপনি নিজে মিলিয়ে দেখুন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ হচ্ছে কিনা। যদি বাড়িতে কোনো সুইং মেশিন থাকে এবং সেই সুইং মেশিনটা যদি ওয়েস্ট সাইডে অথবা সাউথে থেকে থাকে, তাহলে আপনার বাড়ির কন্ডিশন ভালো। কিন্তু সেই সুইং মেশিনটা যদি নর্থ বা সাউথ ইস্টে চলে যায়, বাড়িতে অপারেশন অবধারিত, আপনি নিজে মিলিয়ে দেখুন যে আপনার ক্ষেত্রে এটা ঘটেছে কিনা। সেই কারণের জন্য এইরকম ধরনের যে ফার্নিচার, হেভি ফার্নিচার রয়েছে, সেগুলোকে মুভ করতে হবে। সুইং মেশিনটা আমাদের ওয়েস্ট অথবা সাউথ ওয়েস্টে মুভ করতে হবে। বিশেষ করে আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি অনেক ক্ষেত্রে যে গ্লাস, সেন্টার টেবিল গ্লাস, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করেন। সেই জন্য যতটা পরিমাণ পারা যায় পরবর্তী সময়গুলোতে আপনাদের জন্য আরো যতটা পারবো সঠিক তথ্য দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। যে যতই প্রতারিত চেষ্টা করুক, যে যতই চেষ্টা করুক না কেন প্রভাবিত করার জন্য, সৌভাগ্য দর্পণের যারা দর্শক বা সৌভাগ্য দর্পণের পরিবারের যারা লোক, তারা জানে যে কোনটা সঠিক আর কাকে ডেকে ডেকে ক্লায়েন্ট ডেকে আনতে হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এগিয়ে চলুন। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই